ওকে, আমরা নেক্সটে যাই। তাহলে আসলে এই যে আমরা কথা বলতেছি, এআই নিয়ে কথা বলতেছি, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মূলত বিষয়টা কি? আমি কোনো বুকিশ কোনো কিছুতে যাচ্ছি না, নর্মাল একটা সিম্পল একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা বাংলায় বলি কৃত্রিম বুদ্ধিমত্তা, তাই না? তো বাংলায় যে কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলতেছি সেটা হচ্ছে কি, তাহলে আমরা বুদ্ধির সাথে তুলনা করতেছি। এখন বুদ্ধি কার আছে? মানুষের আছে, গরু ছাগলের আছে, সবারই আছে মোটামুটি বুদ্ধি, তাই না? সবাই ভালো খারাপ মোটামুটি বুঝে। এখন কথা হচ্ছে যে এই যে ধরেন আমি মানুষের বুদ্ধির কথা যদি বলিস, তো মানুষ হচ্ছে কি সৃষ্টির সেরা জীব, তাই না? এবং সব থেকে বেশি বুদ্ধি বা বিবেক বুদ্ধির অধিকারী। তো এখন কথা হচ্ছে যে এই যে মানুষের বিবেক বুদ্ধি বা চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাটা যদি আমি কোনো একটা কম্পিউটারাইজড সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাকেই আমরা বলবো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেটা হইতে পারে কোনো একটা রোবট, হইতে পারে আমার কোনো একটা পার্টিকুলার ওই যে চ্যাট জিপিটির মতো মডেল, অথবা যে কোনো কিছু। তাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে কি বুঝাচ্ছি? যে আমাদের মানুষের যে ডিসিশন মেক করার ক্ষমতা, মানুষের যে চিন্তা চেতনা বা বুদ্ধি, সেই পার্টিকুলার জিনিসটাকে যদি আমরা কোনো একটা কম্পিউটারাইজ সিস্টেমের মধ্যে কি করতে পারি, বিল্ড করতে পারি। কেন আমি কম্পিউটারাইজ সিস্টেমের কথা বলতেছি? কারণ দেখেন যে আপনি যখন কোনো কিছু বিল্ড করতে যাবেন, আপনাকে কোনো একটা কিছুকে কিন্তু শেখাইতে হবে, হ্যাঁ। এখন এই শেখানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে কম্পিউটার সায়েন্স, এবং কম্পিউটার সায়েন্সের বিভিন্ন ধরনের কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আমরা কি বিভিন্ন ধরনের কম্পিউটারাইজ সিস্টেমেই লিখি বা কম্পিউটারে লিখি, যার জন্য আমি কম্পিউটারাইজ সিস্টেম বলতেছি। সো কোনো একটা কম্পিউটারাইজ সিস্টেমকে মানুষের যে চিন্তা চেতনা বিবেক বুদ্ধি বা ডিসিশন নেওয়ার ক্ষমতা, এই ক্ষমতাকে কোনো একটা সিস্টেমের মধ্যে ইনবিল্ড করে তার মধ্যে ওইরকম কি ডিসিশন মেক করার ক্ষমতাটাকে জেনারেট করাটাই হচ্ছে আলটিমেটলি এআই। হ্যাঁ, এবং এটার আসলে কোনো লিমিটেশনস নাই। তাহলে এটার যদি অ্যাপ্লিকেশনের কথা আমরা প্রিভিয়াসলি আলোচনা করে ফেলছি, ঠিক আছে? তো রিকমেন্ডেশন সিস্টেম কিভাবে কাজ করতেছে বলেছি, বাট রিকমেন্ডেশনের সিস্টেমের কাজটা আরো হিউজ আছে। সাপোজ ধরেন আমরা দুইজন ইউজার আছি, হ্যাঁ। আমি আছি, এবং আমি এখান থেকে একজন র্যান্ডম গাই ধরে নিচ্ছি, কি সেটা হচ্ছে নির্জন, লাস্টে যে কথা মানে আছেন সাকিব উল আলম নির্জন। তো সাপোজ আমি একটা মুভি দেখেছি, মুভিটা একটা বাংলা মুভি, নির্জনও সেই বাংলা মুভিটা দেখেছেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে নির্জন এর মাঝে গিয়ে কি করছে, ওই বাংলা মুভি দেখার পর নির্জন একটা হিন্দি মুভি দেখছে, বাট এই হিন্দি মুভিটা আমি দেখি নাই, আমি একটা চাইনিজ মুভি দেখছি। তখন এই রিকমেন্ডেশন সিস্টেমটা আলটিমেটলি কি করে জানেন? ওই যে যে আমাদের দুইজনের যে সিমিলার ইন্টারেস্ট ছিল, সিমিলার ইন্টারেস্টটাকে সে ফাইন্ড আউট করলো। ফাইন্ড আউট করার পরে দেখলো যে নির্জন একটা হিন্দি মুভি দেখছে, বাট আমি সেটা দেখি নাই। তখন কি করবে, ওই হিন্দি মুভিটা সে আমাকে সাজেস্ট করবে। আবার আমি যে চায়না মুভিটা দেখছি সেটা নির্জন দেখে নাই, সেটা আবার নির্জনকে সাজেস্ট করবে। তার মানে হচ্ছে কি, সে আলটিমেটলি আইডেন্টিফাই করে যে তার যে ইউজার আছে সেই ইউজারের মধ্যে আসলে কমন ইন্টারেস্ট কোথায় আছে, এবং এই কমন ইন্টারেস্ট গুলোকে খুঁজেই সে কাজ করে, ঠিক আছে? চ্যাট জিপিটির কথা আর নাই বলি, চ্যাট জিপিটিতে আগে আমরা টেক্সট লিখতে পারতাম। তার মানে আমরা যখন টেক্সট নিয়ে কাজ করি, এইটাকে মেশিন লার্নিং এর ভাষায় বলে এনএলপি। কি বলে? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ঠিক আছে, এখন এই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ হতে পারে, বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, ফ্রেঞ্চ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তার মানে শুরুতে চ্যাট জিপিটি কি নিয়ে কাজ করতো? শুধুমাত্র টেক্সট নিয়ে কাজ করতো বা এনএলপি তে কাজ করতো। বর্তমানে আমরা চ্যাট জিপিটিতে কি নিয়ে কাজ করতে পারি? ইমেজ নিয়ে কাজ করতে পারি। ইমেজ নিয়ে যে কাজগুলা হয় সেগুলাকে বলা হয় হচ্ছে কম্পিউটার ভিশনের কাজ। কি বলা হয়? কম্পিউটার ভিশন। তার মানে আমরা বুঝতে পারতেছি কি, বর্তমানে চ্যাট জিপিটি এর মধ্যে এনএলপিরও ব্যবহার করা হয়েছে, আবার কম্পিউটার ভিশনেরও ব্যবহার করা হয়েছে। তার মানে আমরা যখন ইমেজ নিয়ে কাজ করব তখন সেটাকে এনএলপি বলবো, যখন সরি ইমেজ নিয়ে কাজ করবো তখন সেটাকে কম্পিউটার ভিশন বলবো। সেটা হইতে পারে নর্মাল ইমেজ অথবা ভিডিও। আবার যখন আমরা টেক্সট নিয়ে কাজ করব সেটাকে বলবো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি। এছাড়াও আমরা চ্যাট জিপিটিতে কি দিতে পারি? ভয়েস দিতে পারি। কি দিতে পারি? ভয়েস দিতে পারি, যে পার্টিকুলার জিনিসটাকে আসলে বলা হয় সিগন্যাল প্রসেসিং, কারণ ভয়েসটা তো আমার সিগন্যাল হিসেবে যায়, ঠিক আছে? সো বা ডিজিটাল সিগন্যাল বলতে পারেন, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং। তারপর আমরা একটা কথা কি বলতেছি, টেসলার অটোনোমাস কার। টেসলার অটোনোমাস কারও একটা কি, আপনার আমাদের আমরা যে আসলে এআই মডেল পড়ি, সেই একটা এআই মডেল যেটা আসলে কি করে, তার সামনে দেখা যাচ্ছে হয়তো বা কোনো একটা ক্যামেরা থাকতে পারে, সে র্যান্ডমলি কি করে, ক্যামেরা থেকে ছবি পিক করে বা ক্যামেরার মাধ্যমে ছবি ওঠায়, এবং সেগুলোকে খুব শর্ট টাইমে অ্যানালাইসিস করে আসলে ডিসিশন মেক করে। এখন কথা হচ্ছে যে আপনি তো তাইলে এআই এআই বলতেছেন, আসলে মেশিন লার্নিং বিষয়টা কি? মেশিন লার্নিং হচ্ছে দেখেন পার্টিকুলারলি ওই যে ডিসিশন মেক করলো যে কোন মুভিটা সাজেস্ট করবে, ঠিক আছে? বা চ্যাট জিপিটি যে এনালাইসিস করে এনে দিচ্ছে যে আমার ওই পার্টিকুলার কোয়েরি এগেনস্টে সে আমাকে কি ধরনের রেজাল্ট দিবে, এই যে পুরো যে সামগ্রিক যে কাজ করা, ঠিক আছে, এই সামগ্রিক কাজটা করা হয় আসলে মেশিন লার্নিং এর মাধ্যমে।
তো মেশিন লার্নিং কি পার্টিকুলারলি আপনি যে মানে সিস্টেমটা ডিজাইন করতে চাচ্ছেন, সেই সিস্টেমের মধ্যে যে ইন্টেলিজেন্টটা আপনি ক্রিয়েট করতেছেন, ওই ইন্টেলিজেন্টটা ক্রিয়েট করবেন আপনি কার মাধ্যমে? আপনার তো কোনো একটা মিডিয়েটর লাগবে, তাই না? সেই মিডিয়েটরটাই হচ্ছে মূলত মেশিন লার্নিং। ঠিক আছে, আমি যদি সিম্পলি মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে একটা ডিফারেন্সের কথা বললি, সিম্পল ডিফারেন্স, সেটা হচ্ছে যে এআই হচ্ছে মূলত একটা সিস্টেম, একটা প্রপার স্মার্ট সিস্টেম। আর মেশিন লার্নিং হচ্ছে কি, যে ওই পার্টিকুলার প্রপার স্মার্ট সিস্টেমটার মধ্যে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাচিভ করার জন্য আপনি যে পার্টিকুলার টার্মটা ব্যবহার করছেন সেটাই আসলে মেশিন লার্নিং। তাহলে মেশিন লার্নিং এর যদি আমি পার্টিকুলার কোনো ডেফিনেশনে বা সংজ্ঞায় যাই, সেটা হচ্ছে মেশিন লার্নিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড, যেখানে আপনার মেশিন পার্টিকুলার কিছু ডাটা থাকবে, সেই ডাটার এগেনস্টে শিখবে। সে ডাটার এগেনস্টে কি কিভাবে শিখবে? ডাটার প্যাটার্ন গুলাকে অ্যানালাইসিস করবে, ডাটার প্যাটার্ন গুলাকে অ্যানালাইসিস করে বুঝবে, এবং সেম কাইন্ড অফ নতুন ডাটার ওপরে পারফর্ম করবে। তাহলে সেম কাইন্ড অফ নতুন ডাটা বলতে কি বোঝাচ্ছি? সাপোজ আপনার হাইট 5 ফিট, আপনার ওয়েট 100 কেজি। ঠিক আছে, আপনি ছেলে না মেয়ে সে আইডেন্টিফাই করলো আপনি মেল। আপনার ওয়েট, আমি একটু মানে হাইটটা একটু বাড়াই দিলাম, 5 ফিট 8 বললাম। আপনার হাইট 5 ফিট 5 ইঞ্চি, আপনার ওয়েট 80 কেজি, আপনি মেল। ঠিক আছে, আপনার ওয়েট 5 ফিট 1 ইঞ্চি, আপনার ওয়েট 45 কেজি বা 50 কেজি 45 কেজি ধরলাম, আপনি ফিমেল। এখন সেম টাইপের ডাটা আপনি মডেলকে দিলেন যে আপনার ওয়েট 60, সরি হাইট হচ্ছে, ওয়েট 60, হ্যাঁ ঠিক আছে, হাইট হচ্ছে ধরেন 5 ফিট 2 ইঞ্চি, আপনি মেল না ফিমেল এটা আপনাকে মডেলকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে। মডেল কি করবে? এই পার্টিকুলার ডাটা এগেনস্টে ডাটাগুলোকে অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করতে করে প্যাটার্ন গুলাকে বোঝার চেষ্টা করবে যে কোন ডাটার জন্য সে মেল পাইছে, কোন ডাটার জন্য ফিমেল পাইছে। দেন ওই লার্নিংটাকে সে এই নতুন ডাটার উপর অ্যাপ্লাই করে আমাকে একটা রেজাল্ট দিবে। এখন এই যে যে রেজাল্টটা দিবে এইটাকে বলা হয় হচ্ছে প্রেডিকশন। ঠিক আছে, এখন আমরা আমাদের ভাষায় এটাকে বলবো প্রবাবল প্রেডিকশন। কেন? কারণ আমার মডেল যে প্রেডিকশন দিবে ওখানে অবশ্যই সেখানে একটা আনসার্টেনিটি থাকবে, তাই না? এখন কথা হচ্ছে যে ভাই আপনি এত কঠিন ভাষায় বোঝাচ্ছেন, আমরা কি তাইলে আসলে পারবো কিনা, তাই না? যে আমরা আমাদের কাজগুলোতে এটা ব্যবহার করতে পারবো কিনা, এত এত কঠিন বিষয়। কথা হচ্ছে পৃথিবীতে সবকিছুই কঠিন যদি না আমি সেই বিষয়টাকে জানি। সাপোজ ধরেন ছোটবেলায় এই যে বিষয়টা স্বরে অ, স্বরে আ, এমন কেউ আছেন যে একবারের দেখায় একবারের পড়ায় এই দুইটা মানে জানছিলেন? এমন কেউ আছেন আপনাদের মধ্যে? আমি একটু দেখতে চাই। বা আপনারা ভয়েসও বলতে পারেন। আছেন এমন কেউ? আমি কি আছি এই সেশনে নাকি আপনারাও আছেন? হ্যালো। ওকে, একজন বলেছেন। আমি সবার অ্যান্সার চাই, দেখি তো কতজন আমরা অ্যান্সার করি, সেশনে কতজন আছে বোঝা যাবে। ওকে। তো দেখেন, এইটা কিন্তু আমাদের একটা অধ্যবসায় ছিল ছোটবেলায়, তাই না? আমি বারবার পড়েছিলাম, যার কারণে কিন্তু এই বিষয়টাকে শিখেছিলাম, তাই না? সাপোজ টুতে যখন বানান পড়েছিলাম, এ ক এক, এইটা ছিল আমাদের জন্য পৃথিবীতে সব থেকে বেশি প্যাথেটিক, কারণ আমাদেরকে তখন ক্লাস 2-তে বানান করে পড়তে হইতো। এখন তো বাচ্চারা অনেক আগেই পড়াশোনা শেখে বা অনেক আগেই করে। তো আমরা যখন নতুন কোনো একটা পার্টিকুলার বিষয় শিখবো বা নতুন কোনো পার্টিকুলার বিষয় জানবো, না জানা পর্যন্ত আমাদের কাছে সেটা খুব কঠিন। বাট জানার পরে আমাদের কাছে সবকিছু কি আলটিমেটলি সহজই হয়। তার মানে কি, যে আমাদের আলটিমেটলি কি করতে হবে? যে আমরা না জেনে যে ভয়ের মধ্যে আছি, এই ভয়টাকে জয় করার জন্য হলে কি হবে? ভেতরে ঢুকতে হবে। দেখবেন যে ভেতরে ঢুকলে আমরা পার্টিকুলার সব বিষয়টাকে কি করতে পারবো? অ্যাচিভ করতে পারবো, এবং সবকিছু আমাদের কাছে কি একটা ইজি বিষয় হিসেবে ধরা দিবে। হ্যাঁ, বাট আলটিমেটলি আমরা যতক্ষণ পর্যন্ত না জানবো ততক্ষণ পর্যন্ত আলটিমেটলি সব বিষয় আমাদের কাছে কঠিন। এটাতে তো আমাদের আমার সঙ্গে সবাই একমত, তাই না? এমন কেউ আছেন যে আমার সঙ্গে দ্বিমত আছেন? না। ওকে। তো এখন কথা হচ্ছে, তাহলে একটা মেশিন লার্নিং মডেল কাজ করে কিভাবে? দেখেন, আমরা একটা ডাটার কথা বলতেছিলাম, তাই না? যে তার কাছে ডাটা থাকবে, সে কি করবে? নতুন ডাটার উপর অ্যাপ্লাই করবে। এখন দেখেন, আমি বলতেছিলাম আমি মেশিনকে যে টাইপের ডাটা দিয়ে মানে প্রেডিক্ট করার ট্রাই করতেছিলাম, আমার ডাটার ক্যাটাগরি কিন্তু সেম ছিল। তো ধরেন আমার কাছে যে ডাটাটা আছে সেটাকে যদি আমি ভাগ করি, দুইটা ভাগ করি, একটা ডাটা দিয়ে আমি মডেলকে ট্রেন করাই, এবং আমার আরেকটা ডাটা দিয়ে আমি মডেলকে টেস্ট করাই। কেন আসলে এই ট্রেন টেস্টের বিষয় আসলো? আমরা ছোটবেলায় শিখতাম, শিখে পরীক্ষা দিতাম, পরীক্ষায় ফেল করলে মায়ের বাড়ি থেকে মারও খাইতাম।
আবার কি ফিরে মানে স্কুলে পরীক্ষাও দিতে হইতো, তাই না? তো এখানে তো আপনি আর মেশিনকে মারতে পারবেন না, সো কি করবেন, আপনি যখন একটা মডেল প্রিপেয়ার করবেন বা একটা মেশিনের মধ্যে ধরেন কোনো একটা কিছু যে বিল্ড করলেন, এখন সেটা কি করলেন, পার্টিকুলার আমরা বলতেছিলাম কোনো ডাটার এগেনস্টে আমরা করি, তাই না? তো এই যে যে ডাটার এগেনস্টে আমি একটা পার্টিকুলার বিষয়টাকে বা পার্টিকুলার এমএল কে মানে মেশিন লার্নিং কে যে আমি শেখাচ্ছি, এইটাকে এই ভাষায় বলা হয় হচ্ছে কি ট্রেনিং। হ্যাঁ। এখন আপনার মডেল আসলে কতটুকু ভালো শিখলো, ভালো শেখার পর আমরা ছোটবেলায় কি করতাম, পরীক্ষা দিতাম, পরীক্ষা দিয়ে কি রেজাল্টের উপর বেস করতো যে আমার মডেলটা কতটুকু ভালো, মানে আমি কতটুকু ভালো ছাত্র কতটুকু খারাপ ছাত্র। সেই মডেলের ক্ষেত্রে যে মডেলকে আপনি কি করলেন, প্রথমে পড়াইলেন কোন একটা ডাটা দিয়ে, এখন কি করলেন, ওকে পরীক্ষা নিলেন, কি করে নেবো, ওর একটা পরীক্ষা নিব যে ও কতটুকু ভালো করতে পারে। এইটাকে এর ভাষায় বলা হয় হচ্ছে কি ইভালুয়েশন। তার মানে আমি একটা মডেল বানাবো, মডেলকে কি করব, ইভালুয়েট করবো যে আমার মডেলটা আসলে কতটুকু ভালো পারফর্ম করতেছে। তো এখন কথা হচ্ছে যে আপনি ধরেন মডেলকে শেখাইলেন, ওই যে আমি হাইট আর ওয়েটের ডাটা দিয়ে বোঝাইলাম, হাইট ওয়েট এবং মেল ফিমেল দিয়ে শেখাইলেন, আপনি যদি তাকে অন্য টাইপের ডাটা দেন সে কিন্তু আসলে বুঝতে পারবে না। আপনাকে টেস্ট করার সময় কি করতে হবে, ওই হাইট ওয়েটের ডাটাই দিতে হবে, হয়তো আপনার ডাটার ভ্যালু কি থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে। তো এই জন্য আমরা কি করি যে আমাদের কাছে পার্টিকুলার যে ডাটাটা থাকে সেটাকে আমরা দুইটা ভাগ করি, একটা ভাগ দিয়ে মডেলকে ট্রেন করাই আর একটা ভাগ দিয়ে মডেলকে টেস্ট করাই। ঠিক আছে। তো এই যে ট্রেইনের ডাটাগুলো থাকে, এই ট্রেইনের ডাটাগুলো দেন আমরা যে মডেলটা বিল্ড করি, যেটাকে আমরা আসলে আর্টিফিশিয়াল ব্রেন বলতে পারি অথবা আমাদের মেশিন লার্নিং এর মডেল বলে আমরা, ঠিক আছে, সেই মডেলের মধ্যে দিয়ে ট্রেন করাইলাম, ট্রেন করানোর পরে কি হলো, দেখা যাচ্ছে যে আমি পার্টিকুলার টেস্টের জন্য তাকে নতুন ডাটা দিলাম, সে আমাকে কি করলো, একটা পার্টিকুলার রেজাল্ট প্রেডিকশন করে দিল। হ্যাঁ। এখন এই পার্টিকুলার কাজটা এই ভিজুয়ালাইজেশনে আরো ভালো বুঝতে পারবেন। আমার কাছে কি আছে, নাম্বার অফ ম্যাঙ্গো, নাম্বার অফ জ্যাকফ্রুট আছে। আমি কি করতেছি, এই দেখা যাচ্ছে জ্যাকফ্রুট এবং ম্যাঙ্গো দিয়ে আমার মডেলটাকে আমি ট্রেন করাইলাম, এবং আমি যখন টেস্ট করছি, টেস্টে আমি একটা জ্যাকফ্রুট দিছি। তাইলে দেখেন এইখানে কিন্তু আমার ডাটা কিন্তু সেম না, বাট সেম টাইপ অফ ডাটা, এবং কি করলো সে পার্টিকুলার, আমি যখন তাকে টেস্টের জন্য ডাটা দিছি, সে ওই মডেলটার উপর অ্যানালাইসিস করে আমাকে সে একটা আউটপুট জেনারেট করে দিল যে হ্যাঁ এটা একটা জ্যাকফ্রুট। তো মেশিন লার্নিং মডেলটা আসলে এইভাবেই কাজ করে যে আপনি প্রথমে এখানে ট্রেনিং করান, ট্রেনিং করানোর পরে আপনি দেখেন কতটুকু ভালো ট্রেন হয়েছে, তারপরে আপনি কি করেন, টেস্টের যে ডাটা থাকে টেস্ট ডাটা দিয়ে ওইটারে আপনি টেস্ট করেন যে আপনার মডেল কতটুকু ভালো টেস্ট বা পরীক্ষায় আসলে কতটুকু ভালো করতেছে, এবং পরীক্ষায় যদি সে ভালো না করে তখন আমরা তাকে আবার শেখাই, আর যদি ভালো করে তাইলে আমরা পার্টিকুলার যখন রেজাল্ট পাই যাই দেন আমাদের মতো করে আমরা কাজ করি। হ্যাঁ। এখন কথা হচ্ছে যে এখানে সিম্পল একটা কি আছে, ওই যে আমি যে মানে ইসের কথা বলতেছিলাম, ডিফারেন্সিয়েশনের কথা বলতেছিলাম মেশিন লার্নিং এবং এআই এর মধ্যে, এটা হচ্ছে কি ব্রোডার কনসেপ্ট যেটা মেশিনকে স্মার্ট করে, আর এটা হচ্ছে কি একটা টুল যেটা ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিটা মধ্যটাকে অ্যাচিভ করতে ব্যবহার করা হয়। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা কি বোঝা গেছে? আমরা কি ডিফারেন্সটা বুঝতে পারছি? কি মনে হয় আপনাদের? হ্যালো? হ্যালো? জি, বোঝা যাচ্ছে। হ্যাঁ, আমি আমি চেষ্টা করছি আসলে যাতে সেশনটা ইন্টারেক্টিভ হয়, কারণ আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমার জন্য ভালো হবে। হ্যাঁ। আচ্ছা, তাইলে আমাদের শুরুতে যদি আমাদের আসলে মেশিন লার্নিং এবং এআই নিয়ে মানে এমএল এবং এআই নিয়ে যদি আমাদের হয়তো অনেকের অনেক ধারণা ছিল, আমরা মোটামুটি আমাদের এখন একটু ধারণাটা ক্লিয়ার হয়েছে না যে আমরা দুইটা দিয়ে আসলে কি বোঝাই? জি আচ্ছা, দুইটা কিন্তু আসলে একই, হ্যাঁ, বাট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাবফিল্ড হচ্ছে কি এমএল। তো আমরা যদি এই পার্টিকুলার জিনিসটা দেখি, দেখেন এই পার্টিকুলার জিনিসটাতে আমরা বলছি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মূলত হচ্ছে তিনটা সাবজেক্টকে ফলো করে। হ্যাঁ। কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স। তার মানে আমরা যদি পার্টিকুলারলি কেউ এই ফিল্ডে কাজ করতে চাই, আমাকে এই তিনটা সাবজেক্ট সম্পর্কে নলেজ রাখতেই হবে। এখন এই তিনটার সাথে পার্টিকুলারলি আরেকটা ফিল্ড নতুন আসে, সেটা হচ্ছে যে আপনি যে ফিল্ডে কাজ করেন, আপনার যে ডোমেইন আছে, সেই ডোমেইন সেটা হইতে পারে সফটওয়্যার ডেভেলপমেন্ট, হইতে পারে আপনি ডাক্তার, হইতে পারে আপনি ব্যবসায়ী, যে কোনো কিছু। এখন এখন কথা হচ্ছে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা পড়লাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড হচ্ছে কি আমরা বললাম মেশিন লার্নিং। হ্যাঁ। এবং এই মেশিন লার্নিং যে আছে, মেশিন লার্নিং এর মধ্যে আবার এক ভাগ আছে। ঠিক আছে। এই মেশিন লার্নিং এর মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে কি একটাকে বলে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং বা ট্র্যাডিশনাল মেশিন লার্নিং, আর একটাকে বলি ডিপ লার্নিং। এখন এই দুইটা মিলেই কিন্তু আসলে মেশিন লার্নিং। হ্যাঁ। এখন এই যে যে ডিপ লার্নিং, এই ডিপ লার্নিং এর মধ্যে আবার কি কি আছে, কম্পিউটার ভিশন,
যেখানে আমরা ইমেজ নিয়ে কাজ করি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেখানে আমরা টেক্সট নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের এক্সপ্লেনেবল এআই আছে, সেলফ সুপারভাইজড লার্নিং আছে, রিইনফোর্সমেন্ট লার্নিং আছে, এবং জেনারেটিভ এআই আছে। এই সবগুলো হচ্ছে আলটিমেটলি কি ডিপ লার্নিং এর মধ্যে আছে, বাট আলটিমেটলি তাহলে সবই কি কিন্তু মেশিন লার্নিং এর এক একটা পার্ট। তার মানে হচ্ছে কি যে আমাকে যদি যেতে হয় ধাপে ধাপে যেতে হবে। আমাকে প্রথমে কি করতে হবে, এই মেশিন লার্নিং এর যে স্ট্যাটিস্টিক্যাল বেসড যে মেশিন লার্নিং আছে সেটা খুব ভালোভাবে শিখতে হবে, তারপর আমার ডিপ লার্নিং এর মধ্যে যেতে হবে। এখন কথা হচ্ছে যে তাহলে এবার এত বড় যদি ফিল্ড হয়, আমি কাভার করবো কবে, আমি জব মার্কেটে যাবো কবে, বা আমি প্রিপেয়ারই হবো কবে? কথা হচ্ছে যে আপনি তো আর সবকিছু শিখে যাবেন না। আপনি পার্টিকুলারলি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিংটা শেষ করলে এবং কম্পিউটার ভিশন এবং এনএলপির ওপর যদি একটা ভালো গ্র্যাব রাখেন, ভালো একটু নলেজ রাখেন, তাহলে আপনি অ্যাজ আ ফ্রেশার মার্কেটে এন্ড করতে পারবেন। এন্ড করে দেখা যাচ্ছে যে কাজ করতে পারবেন, সেটা হইতে পারে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং কাজ, অথবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কোম্পানিতে যেতে পারবেন অ্যাজ আ, হইতে পারে ইউনিভার্সিটিতে চাকরি করলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, বা বিভিন্ন কোম্পানিতে হইলে কি জুনিয়র এমএল ইঞ্জিনিয়ার, অথবা এমএল ইন্টার্ন হইতে পারে, বা জুনিয়র ডাটা সায়েন্টিস্ট হইতে পারে, ডাটা সায়েন্টিস্টের ইন্টার্ন হইতে পারে, যে কোনো ধরনের কোনো কিছু হইতে পারে। এখন আমাদের বর্তমান বাংলাদেশে একটা টার্ম খুব প্রচলিত আছে, সেটা হচ্ছে ডাটা অ্যানালিটিক্স। হ্যাঁ, আমরা হয়তো অনেকেই ডাটা অ্যানালিটিক্স বা ডাটা অ্যানালাইসিস এর বিষয়ে পড়াশোনা করছি, বা অনেকে হয়তো জানি যেটাকে আসলে বিজনেস অ্যানালিটিক্সও বলে। তো এই যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, এই পার্টিকুলার বিষয়গুলো শেখার সঙ্গে ডাটা অ্যানালিটিক্স শিখলে যে পুরো যে হাইব্রিড ফিল্ডটা ক্রিয়েট হয় সেটাকে আসলে বলে ডাটা সায়েন্স। এখন এই ডাটা সায়েন্সটা কি, ডাটা সায়েন্স হচ্ছে মূলত আপনি যখন ডাটাগুলোকে নিয়ে ডিজিটালি কাজ করবেন, সেটা যে কোনো ধরনের কাজ, আপনি ডাটাগুলোকে নিয়ে যখন ডিজিটালি কাজ করবেন, ডাটাগুলোকে ডিজিটালি হ্যান্ডেল করবেন, সেটাকে আসলে মূলত ডাটা সায়েন্স বলা হয়। এখন আমাদের বাংলাদেশের জন্য ডাটা সায়েন্সের যেটা, সেটা একটু ডিফারেন্স। সেটা হচ্ছে কি যে আমরা নর্মালি ডাটাগুলোকে নিয়ে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন টুল আছে, যেমন পাওয়ার বিআই, ট্যাবলো, এইগুলো নিয়ে কাজ করলে আমরা ডাটা সায়েন্টিস্ট বলে দিই। কিন্তু আসলে সেটা না। ইউরোপ, আমেরিকা বা বাইরের দেশে তারা কি করে, যে পার্টিকুলারলি আপনি যখন এই মেশিন লার্নিং, এই ডিপ লার্নিং, পার্টিকুলার ডাটা অ্যানালিটিক্স মানে শিখবেন, মানে ওই পার্টিকুলার ভিজুয়ালাইজেশনের টুলগুলো শিখবেন, তখন গিয়ে আপনি ডাটা সায়েন্টিস্ট হবেন বা ডাটা সায়েন্স হবেন। হ্যাঁ, ডাটা সায়েন্সে কাজ করবেন। আপনাদের মধ্যে একটা অ্যাটেন্ডেন্স লিঙ্ক দেয়া আছে, আপনারা হয়তো অনেকেই দেখতে পেয়েছেন, আমরা হয়তো অনেকেই পূরণ করছি, বাট অনেকেই করি নাই। কাইন্ডলি এটা একটু মানে পূরণ করে দিন, কারণ কি দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাদের এখান থেকে হয়তো আপনাদের সঙ্গে যোগাযোগ করা হতে পারে এই সেশনের ফিডব্যাক নিয়ে, বা আপনারা এরকম আরো কোনো সেশন চান কিনা। কারণ হচ্ছে কি এটা একদমই মোটামুটি আমরা যেহেতু জানি না, মোটামুটি আমি ট্রাই করতেছি একটা বেসিক সেশন নেওয়ার জন্য, যাতে আপনাদের একটা ধারণা ক্রিয়েট হয়। নইলে আমি একটু অন্যভাবে যাইতাম। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি যে এখন এই যে মেশিন লার্নিং আমরা পড়তেছি, এই মেশিন লার্নিং এর ডিফারেন্ট কাইন্ডস অফ টাইপস আছে। কি টাইপস? সুপারভাইজড, আনসুপারভাইজড, সেমি সুপারভাইজড, রিইনফোর্সমেন্ট। এখন এই পার্টিকুলার জায়গা থেকে আমরা যদি সুপারভাইজড, আনসুপারভাইজড এবং রিইনফোর্সমেন্ট লার্নিং করি, তাহলেই এনাফ, আমাদের আর আসলে তেমন কোনো কিছু দরকার হয় না। এবার আমরা যেরকম ওই যে রিইনফোর্সমেন্ট লার্নিং আমরা যখন কিছু পড়তেছিলাম না, যে আমাদের জেনারেটিভ এআই, রিইনফোর্সমেন্ট লার্নিং, এই সবকিছু আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং তো বললাম, ওই যে এক্সপ্লেনেবল এআই, সবকিছু আসলে রিইনফোর্সমেন্ট লার্নিং এর মধ্যেই পড়ে। হ্যাঁ, সুপারভাইজড লার্নিং কি যদি চিত্রটা একটু ভালোভাবে দেখেন, যে এইখানে অ্যাপেল এবং ব্যানানার কিছু ছবি দেওয়া আছে, নাম বলা আছে এটা অ্যাপেল, এটা ব্যানানা। ঠিক আছে, সো আমি সুপারভাইজ লার্নিং বলতেছি কি যে ঠিক আছে, আমি আমার মডেলকে ডাটা দিচ্ছি এবং ডাটার এগেনস্টে আমি একে বলে দিচ্ছি যে এটা কি ধরনের ডাটা, কোনটা আপেল কোনটা ব্যানানা। তার মানে কি, যে আমি তাকে ডাটা দিচ্ছি এবং ডাটার এগেনস্টে আমি তাকে বলে দিচ্ছি যে আমি তাকে কি ধরনের ডাটা দিচ্ছি। সাপোজ ওই যে হাইট এবং ওয়েট দিচ্ছিলাম, এই হাইট ওয়েটের এগেনস্টে আমি কি দিচ্ছিলাম, তাকে বলে দিচ্ছিলাম সে কি মেল নাকি ফিমেল। তার মানে কি আমার পার্টিকুলার ডাটার এগেনস্টে আমার আউটপুট, বা আমি যেটা টার্গেট কলাম চাই, মানে আমি যেটা আউটপুটে চাই, ঠিক আছে, সেই আউটপুট কলামটা কি থাকবে, আমার দেয়া থাকবে, যেটাকে আমরা মেশিন লার্নিং এর ভাষায় বলি লেভেল। ঠিক আছে, দেন আমরা মডেল বিল্ড করি, নতুন আমাদের আনসিন ডাটা আসে, ঠিক আছে, ওই যে হাইট ওয়েটের মতো, দেন আমরা মডেলের কাছে সেটা পাঠাই, পাঠানোর পরে সে আমাকে একটা আউটপুট বা রেজাল্ট প্রেডিকশন দেয়, যেটাকে আমরা বলি কি সুপারভাইজ লার্নিং। তাহলে সুপারভাইজ লার্নিং কি, সুপারভাইজ লার্নিং হচ্ছে পার্টিকুলারলি আমার ডেটা থাকবে এবং ওই ডেটা থেকে আমার যে টার্গেটটা থাকবে বা আমার যে অ্যাচিভমেন্টটা থাকবে, সেটা আমি সঙ্গে সঙ্গে কি করব, বলে দিব। ঠিক আছে, বাট আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে কি যে আমি তাকে কোনো কিছুই বলে দেব না, সে ডাটা পাবে, ডাটা পাওয়ার পরে কি করবে, নিজের মতো করে, ঠিক আছে, কে পার্টিকুলার কোন ডাটাটা কোথায় যাবে বলবে। এখন আমি যদি এটার একটা এক্সাম্পল বলি, এটার এক্সাম্পল আমি আগেই বলছি, ওই যে হাইট ওয়েট দিয়ে আপনি কি মেল ফিমেলকে আলাদা করতে পারবেন, অথবা পার্টিকুলার আপনি আপনারা যে পার্টিকুলার জায়গাগুলোতে আছেন, হয়তো অনেকেই মেসে থাকেন, দেখবেন যে কি ওই মেসটা যখন প্রথম প্রথম শুরু হয়, মেসের ভাড়া কত ছিল, এখন মেসের ভাড়া কত আছে। তাহলে মেসের ভাড়াটা ডিপেন্ড করে কার উপর, লোকেশনের উপর,
তারপরে হচ্ছে সালের ওপর, তারপরে দেখা যাচ্ছে যে ওই মেসের আয়তনটা কতটুকু তার উপরে, তাই না? সো আপনি কি করলেন যে এই যে বাড়ার যে রেশিওটা সেটার উপর বেস করে বললেন যে ঠিক আছে, তাহলে 2030 সালে আমার এই মেসের এই পার্টিকুলার জায়গাটার ভাড়া আসলে কিরকম হবে। ও কিন্তু আপনাকে ওই প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে নতুন কিছু একটা ডাটা দেবে। সো ওই যে আপনি তাকে বলে দিচ্ছিলেন যে আমার এত মাসে এত ভাড়া, তারপর হচ্ছে হয়তো জানুয়ারিতে 100 টাকা ভাড়া, ফেব্রুয়ারিতে 200 টাকা ভাড়া, তারপরে মার্চে দেখা যাচ্ছে যে 201 টাকা হয়েছে। তো এই যে বাড়ার রেশিওটা আপনি তাকে বলে দিচ্ছেন, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে আউটপুট বা লেভেল বা আমার যে টার্গেট কলাম। তো আমার ডাটাতে যদি টার্গেট কলাম বলে দেওয়া থাকে সেটাকে আমরা সুপারভাইজ লার্নিং বলি। আর যদি এরকম কোনো টার্গেট কলাম না থাকে তখন আমরা তাকে আনসুপারভাইজড বলি। ঠিক আছে, সরি, আনসুপারভাইজড। হ্যাঁ। তো এই আনসুপারভাইজডটা আসলে কোথায় কাজে লাগে? ধরেন আমাদের যারা ক্রিয়েটিভ আইটিতে, আপনারা যারা আজকে সেশন করতে আসছেন, তো আমি বললাম ঠিক আছে, আমাদের ক্রিয়েটিভ আইটিতে যারা সেশন করতে আমরা আসছেন তাদেরকে কি করবো, আমাদের যে পার্টিকুলার কোর্স আছে সেই কোর্স ফি থেকে আমি 20% বা 30% অফ দিব, বা তাদের জন্য একটা কি থাকবে, ছাড় থাকবে। সো এখন কথা হচ্ছে যে এই যে 30% সে মানে অফ দিবে, এটা কাদের জন্য দিবে? আপনাদের জন্য, যারা সেশন করতেছেন তাদের জন্য দিবে। এখন তাহলে ও এইগুলাকে আলাদা করবে কিভাবে? আপনার ডকুমেন্ট তাদের কাছে থাকা লাগবে। তখন কি করবে, সে হয়তো দেখা যাচ্ছে যে যারা আগে একটা কোর্স করছে তাদের জন্য হয়তো 50% দিবে। তখন সে কি করবে, তার কাস্টমার গুলাকে বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করবে। এই যে কাস্টমার গুলাকে বিভিন্ন বিভিন্ন ভাগে ভাগ করা, এটাকে বলা হয় হচ্ছে কাস্টমার সেগমেন্টেশন, যেটা আসলে বিভিন্ন ধরনের শপিং মল বা বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি করে থাকে। সাপোজ আপনার কাছে যদি একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে, বলে না যে আপনি যদি অমুক হচ্ছে শপিং মলে গিয়ে যদি আপনি এই পার্টিকুলার দোকান থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন এবং আপনার যদি ক্রেডিট কার্ডে পে করেন তাহলে আপনার 10% অফ পাবেন, তাই না? এই কাজগুলো তারা আসলে কিভাবে করে? এই কাজগুলো কিন্তু তারা আসলে এই আনসুপারভাইজ লার্নিং এর মাধ্যমেই করে। ঠিক আছে। এখন কি সেমি সুপারভাইজ লার্নিং কি? সেমি সুপারভাইজ লার্নিং হচ্ছে যে সাপোজ আপনার কাছে ওই যে মেল ফিমেলের যে ডাটা আছে, সেই মেল ফিমেলের ডাটা ধরেন 10 লক্ষ ডাটা আছে, তাহলে 10 লক্ষ ডাটার এগেনস্টে কি আপনি মেল ফিমেল হাতে লিখবেন ম্যানুয়ালি? না, তখন আপনি কি করবেন, আপনি কিছু স্যাম্পল কালেক্ট করবেন। কত, হয়তো 10 লক্ষ ডাটার মধ্যে 1,000 ডাটা নিলেন, 1,000 ডাটার উপর বেস করে আপনি মেল ফিমেল লিখলেন। পরবর্তীতে আপনি এমন একটা কোনো কাজ করলেন, সে কি করলো, ওই প্রিভিয়াস ডাটা অ্যানালাইসিস করে অন্যান্য যে ডাটা আছে বা অন্যান্য যত ডাটা আছে সব ডাটার উপরে সে ম্যানুয়ালি লেভেলগুলোকে অ্যাড করতে করতে গেল। ঠিক আছে, এটাকে বলা হয় সেমি সুপারভাইজ লার্নিং। আর আরেকটা আছে রিইনফোর্সমেন্ট লার্নিং। সাপোজ রিইনফোর্সমেন্ট লার্নিং এ যদি আমি একটা উদাহরণের কথা বলি, আমরা বিভিন্ন ধরনের শপিং মলে যাই, তাই না? গিয়ে একটা কাঁচের দরজা দেখি, কাঁচের দরজার সামনে গেলে কি হয়,